সনদ করতে চায়, জুলাই সনদ এরা কেন করবে? এরা কি হুয়ারদে? তারা তো আমাদের স্বীকৃত কোনো নেতা না। এই সংবিধানের উপরে কি করে জুলাই সনদ আসে? এটা তো অবাস্তব একটা অর্বাচীনের মতো কথা। এটাকে কখনো মেনে নেওয়া যেতে যাবে, এটা কখনো হবে। এবং আমরাও মঞ্চ ৭১-এর মাধ্যমে আমরা বলতে চাই যে আমরাও কখনো আমরা মানবো না, এবং এটা করার কোনো অধিকার এই সরকারের অন্তত। আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। জুলাই সনদ পাশ হবে কিনা সেটা নিয়ে চরম একটা অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। পাশাপাশি এই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, কিভাবে পাশ করবে সেক্ষেত্রে এখানেও মুক্তিযোদ্ধাদের চরম আপত্তি রয়েছে, বিরোধিতা রয়েছে, এবং একই সঙ্গে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং শরণার্থীর সংখ্যা নিয়ে যে একটা উদ্দেশ্য প্রণীত ভাবে তুমুল বিতর্ক ছড়ানো হয়েছে, সে বিষয়ে বা তারা কি ভাবছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধের সাব কমান্ডার ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক। ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে জুলাই সনদ নিয়ে আপনারা বিরোধিতা শুরু করেছেন, এই বিরোধিতা কেন, কি কারণে? দেখুন, জুলাই সনদটা কিন্তু হঠাৎ করে আমাদের সামনে হাজির করা হয়েছে। এই জুলাই মাসের এই গণ অভ্যুত্থানে পরে নতুন নতুন করে প্রত্যেক দিন একটা করে নতুন আবিষ্কার হয়েছে। যেমন প্রথম সংস্কার, দ্রুত সংস্কারের কথা বলছে, এবং সংস্কারগুলো আমাদের নির্বাচনের নির্বাচিত পার্লামেন্টে পাশ হবে, এই কথাটাই আলোচনা। এখন বলা হচ্ছে জুলাই সনদকে আমাদের পবিত্র সংবিধানের উপরে স্থান দিতে হবে, এবং এইটা আমাদের প্রচন্ড রকম ভাবে মানসিক আঘাত দিয়েছে। কারণ আমরা যে সংবিধান মুক্তিযুদ্ধের ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন দেশে সমস্ত বিজ্ঞ নাগরিকরা, বিজ্ঞ মানুষেরা এই সুচিন্তিত ভাবে আমাদের মুক্তিযুদ্ধের ফসল হলো আমাদের এই সংবিধান। কারণ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ পেয়েছি, দেশ পরিচালনা করার জন্য পাকিস্তানিদের হাত থেকে, যে পাকিস্তানের এই সমস্ত ভূতদের হাত থেকে একটা নূতন সংবিধান আমরা তৈরি করেছিলাম, এবং এই নূতন সংবিধান অতি উন্নত মানের সংবিধান। এরকম যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, বিশেষ করে মুক্তিযুদ্ধ পাকিস্তানের ইসলামী তন্ত্র এবং এই নির্যাতন, এর বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল, এবং বাঙালি নির্যাতন। তো সুতরাং বাংলা ভাষার উপরে, বাঙালিদের উপরে টোটাল নির্যাতনের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এই মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয় অর্জন করার পরে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটা কি? চেতনাটা হলো গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, দরিদ্র মানুষের জন্য। আমরা জানি বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল দরিদ্র মানুষকে নিয়ে কাজ করা এবং ধর্মনিরপেক্ষ, এবং এটা ইতিহাসে প্রমাণ আছে। এখন এই সংবিধানকে অস্বীকার করা মানে কিন্তু আমাদের বাংলাদেশকে অস্বীকার করা, আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। আমরা এটা কি করে মেনে নিতে? যদি তারা জুলাই সনদ করতে চায়, জুলাই সনদ এরা কেন করবে? এরা কি হুয়ারদে? তারা তো আমাদের স্বীকৃত কোনো নেতা না। হঠাৎ করে লটারি পাওয়ার মতো এই বিষয়ে ক্ষমতা পেল, তাও 2 দিন পরে। বাংলাদেশ ক্ষমতা শূন্য, সরকার শূন্য ছিল তো 2 দিন, এবং এরা ছাত্ররা কিন্তু জানতোই না যে তারা এইভাবে একটা দেশ পাবে, যেখানে তাদের দাবি ছিল চাকরির কোটা। চাকরিও না, চাকরির কোটা। চাকরি পাবে কিনা সে সন্দেহ, পরীক্ষা হলে তারা পাবে কিনা এখনো পাবে না, অথচ এরা এখন বড় বড় পদে বসে আছে। এবং তারা এই জন্যই তারা জুলাই সনদকে আনতে চায়, সংবিধানের উপরে দিতে চায়, যে তাহলে তারা যে জিনিসগুলো আমরা তো মনে করি এই জিনিসগুলো আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না, জনগণ অ্যাকসেপ্ট করে না। আজকে এই কথা শুনে সবাই আশ্চর্যজনিত হয়ে গেছে যে জুলাই সনদে কি আছে। আপনি দেখেন জুলাই সনদে আছেটা কি। তারা বলতেছে কিছু কিছু সংবিধান একটা তো চিরাচরিত জিনিস হতে পারে না, এখানে যুগের দাবিতে, প্রয়োজনে, সময়ের প্রয়োজনে কিছু কিছু পরিবর্তন হয়। সেখানে আমাদেরও কিছু কিছু পরিবর্তন, যেমন প্রধানমন্ত্রীর সময়কাল, প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবে, এই ইলেকশন কিভাবে, এগুলো তো কোনো বিতর্কের বিষয় না। বিতর্কটা হলো যে আমরা যা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছি,
30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জনের সুফলিত হলো আমাদের সংবিধান। এই সংবিধানের উপরে কি করে জুলাই সনদ আসে? এটা তো অবাস্তব একটা অর্বাচীনদের মতো কথা। এটাকে কখনো মেনে নেওয়া যেতে যাবে, এটা কখনো হবে। বিষয়টা আমি একটু ভালো করে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি বলছেন সংবিধানের উপরে স্থান দেওয়া হচ্ছে, অর্থাৎ জুলাই সনদটা বাস্তবায়নের জন্য সংবিধানের আওতায় সংসদে কোনো আলোচনার দরকার নেই, বিষয়টি এরকম? সংবিধান ছাড়া, পার্লামেন্ট ছাড়া, অর্থাৎ সংসদ ছাড়া কোনো সংবিধানই তো পাশ হতে কোনো কিছু হতে পারে না। একটা শব্দ, একটা দাঁড়িয়ে, একটা কোনো সংযোজিত হতে পারে না, সেই পার্লামেন্টই তো নাই। তাহলে এদের কথা বলতে এই যারা এরা নির্দেশিত, এরা আমি মনে করি কোনো একটা দেশের এজেন্ট হিসেবে কাজ করছে এখানে সুবিধা দেওয়ার জন্য, আমাদের জনগণের সুবিধার জন্য তারা কিছুই চিন্তা করছে না। যদি চিন্তা করতো তাহলে জুলাই সনদ একটা করে সনদের ছাড়া আনতেছে, আবার আগে এটা বলতো না, কিছুদিন এই মাসখানেক যাবত তারা বলতেছে যে জুলাই সনদটা এর ঊর্ধ্বে, একে চ্যালেঞ্জ করা যাবে না এবং কোন কোর্টেও এটা নেওয়া যাবে না। এটা তো অবাস্তব সব কথা, অর্বাচীনদের কথা। এটা কি করে হতে পারে? আপনারা এই ক্ষেত্রে বিরোধিতা করছেন, কিন্তু ফরমালি বা আনুষ্ঠানিক ভাবে কি আপনারা আপনাদের মেসেজটি পৌঁছে দিয়েছেন সরকারের কাছে? একটা সরকার ব্যবস্থা তো রয়েছে, কর্তৃপক্ষের কাছে আমরা সরকারের কাছে, আমরা আমাদের মঞ্চ 71 কিংবা মুক্তিযোদ্ধাদের সংগঠন তো আলাদা এরকম পলিটিক্যাল সংগঠন, কিন্তু আমরা সমর্থন দিয়েছি, যে বলতেছি, যেমন ধরেন এই যে পলিটিক্যাল দলগুলো আমরা অভিনন্দন জানাই। আমি বিশেষ করে অভিনন্দন জানিয়েছি যারা এই কথাটাকে, যে আমাদের সংবিধানের 4 মূলনীতির বাইরে আমরা যাব না, এটা মানা হবে না। গণফোরাম, 19 পার্টি, জাসদ, বাসদ এক অংশ, এরা কিন্তু এটা জানিয়ে দিয়েছে এবং আমরাও মঞ্চ 71-এর মাধ্যমে আমরা বলতে চাই যে আমরাও কখনো আমরা মানব না এবং এটা করার কোনো অধিকার এই সরকারের না। তাহলে এই সরকার তো পাশ করবেই, যে প্রক্রিয়ায় এগোচ্ছে, যদি রাজনৈতিক দলগুলোর মেজরিটিকে তারা ঐক্যমত্যে নিয়ে আসতে পারে, তারা পাশ করে ফেলবে এই জুলাই সনদ। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এরা যেটা পাশ করে ফেলবে সেটা কি পাশ হলো? কনস্টিটিউশন তো তা বলে না। আপনার যাই কিছু এই সরকার করবে, এখন করবে, এইটা নির্বাচিত পার্লামেন্টে পাশ করতে হবে এবং নির্বাচিত পার্লামেন্টে যারা যাবে, যারা যেতে পারে, তারা কিন্তু এর বিরোধিতা করছে। যারা যেতে পারে আমরা মনে করি, কিন্তু আমরা মনে করি না যে পার্লামেন্টে এটা পাশ করলেও, আমি মনে করি যে জাগ্রত জনতা, আমরা মুক্তিযোদ্ধারা, এটা আমরা মানব, কোনো অবস্থাতেই মানব। আপনারা মানলেন না, কিন্তু তারা কান দিল না, লাভটা কি? একটা যদি আমরা যদি জনগণের সাথে নিয়ে এটাকে বিরোধিতা করি, এরা পাশ করতে পারবে, এটাও আপনাকে আমি নিশ্চিত বলতে পারি। কারণ আমরা বিরোধিতা করবো, এইটা অর্ডিন্যান্স করে এই ধরনের কথা বলতেছে। কিন্তু আমার তো মনে হয় না বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে কথাবার্তা বলতেছে, এরা বৃহত্তর দলও এটার বিরুদ্ধে, 2-1টা ছোট দল আমাদের ছাত্রদের এই একদম নূতন দল ছাড়া আর সবাই এর বিরুদ্ধে। জুলাই সনদ তারা বলছে যে সংস্কার কিছু কিছু আমরা মানি, সংস্কার কিছু কিছু আমরা করতেও চাই এবং এইটা আমরা পাশ করবো, নতুবা অন্যগুলো তারা নিয়ে কোনো কথাই বলতেছে না। সুতরাং 4টে দল তো এটার বিরুদ্ধে একদম না বলে দিচ্ছে যে আমরা মূল থেকে মানে সংবিধান থেকে এক চলো এই দিকে, আমরাও সেটা যে সাম্প্রতিক সময়ে আমরা নানান ধরনের কুতর্ক দেখছি, বিতর্ক দেখছি, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের মানে তুমুল প্রচারণা চালানো হচ্ছে। যখন আপনি শোনেন একজন বীর প্রতীক মানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে, তখন আপনাদের অনুভূতিটা কি? যে এখানে লাখ লাখ মানুষ, 30 লাখ মানুষ শহীদ হলেন, সেখানে এখন অনেক উল্লেখ করছেন, তথ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন 2000 ব্যক্তি। এটা আমাদের একটা অতি দুঃখের সঙ্গে স্বীকার করছি যে স্বাধীনতার পরে এই শহীদদের সংখ্যা নিয়ে কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে কোনো পরিসংখ্যান তৈরি করা হয়নি। কিন্তু আমরা জানি, আমরা দেখেছি যে এর বিরোধিতা কেউ করে, যে আমাদের যে অগণিত সংখ্যা 30 লাখ হতে পারে, 25 লাখ হতে পারে, 30-এর বেশি হতে পারে, কিন্তু এটাকে 30 লাখ ধরেই
সমস্ত ইতিহাস তৈরি হয়েছে। এবং এটা যে হয়েছে এর বিরোধিতা করতেছে কারা? যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, তারাই প্রথমে বলা শুরু করছে না এত শহীদ হয়নি। কত শহীদ হয়েছে ওদের কি বলতে বলে? ওরা বলুক কয়জন লোক শহীদ হয়েছে, কয়জন লোককে তারা মেরেছে। তারা আসলে কি উদ্দেশ্যে এই ধরনের বয়ান 50 বছর পর এসে দিচ্ছে, কি কারণ? এটা মুক্তিযুদ্ধকে খাটো করা, একটা 9 মাসের একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এত 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 প্রাণের বিনিময়ে একটা স্বাধীন হয়েছে, এটা যারা বিরোধিতা করেছে তারা তো এটাকে মানতে পারে না। তাদের তাদের তারা যে এটা করেছিল, বিশেষতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশ চায় নাই, এটা যতবার আলোচনা হবে ততবার তাদের অপকর্মটা আলোচনা হবে, সেই জন্য তারা বিরোধিতা করতেছে। একদম পরিষ্কার, কত লোক শহীদ হয় নাই, কত কিছু যায় নাই, ভারত সাহায্য করে নাই, ভারত তাদের সুবিধার জন্য সাহায্য করেছে, এই ধরনের কথাগুলো আমরা স্বাধীনতার পর থেকে এই যে আমরা শুনেছি। ওই গ্রুপের লোকগুলা এই কথাগুলো বলতো, কিন্তু খুব আস্তে আস্তে বলতো, কারণ তখন ভয় ছিল। কিন্তু প্রশাসনের ভর কেন্দ্র তো এখন এই মুহূর্তে তারাই, প্রশাসনের ভর কেন্দ্র তো এখন তারাই অবস্থান করছে। স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আমরা যাদেরকে চিনি বা আপনারা যাদেরকে উল্লেখ করছেন জামাতে ইসলামীর কথা, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি ধ্বংস করে দেওয়া, ইতিহাসের সবকিছু পাল্টে দেওয়া, এগুলো তো ঘটতেই আছে। এর শেষটা কোথায়, কি মনে করছেন আপনি? শুনেন, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার। আজকে আরেকটা কথা আমি বলি, আমি অবতারণা করি। আজ 21শে আগস্ট, 21শে আগস্ট ট্রেনের হামলায় 24 জন লোক মারা গেছে, আইভি রহমান। সেখানে আজকে বলতেছে যে এই ঘটনায় এদেরকে খালাস দেওয়া ভালো। এরা যদি করে না থাকে, 21শে আগস্ট তো হয়েছে, মানুষ তো নিহত হয়েছে, তাহলে এনারাই বলুক, আমাদের শ্রদ্ধেয় বিচারক মন্ডলী বলুক, তাহলে হয় থেকে অস্বীকার করুন যে এই ঘটনাটা হয়নি, নতুবা বলুন কারা করেছে। এরা করেনি আপনারা বলতেছেন, তখনকার বিচারকরা বলছে এরাই করেছে, ওদের শাস্তি দিয়েছে, ফাঁসি দিয়েছে, যাবজ্জীবন দিয়েছে। আর এখন ইনারা, আমি তো মনে করি এটা আদালত অবমাননা করা হবে কিনা আমি জানি না, তবুও আমি বলি যে কর্তা ভজা বিচার ব্যবস্থা হয়, মানে কর্তা যা চায় তাই করে, এটা আমরা দেখে আসতেছি। তাহলে আমাদের তাহলে তৃতীয় পক্ষের একজন লোককে আনতে হবে যে এটা কোনটা ঠিক। এইরকম আমাদের সময় যে যুদ্ধের পরে যে জিনিসগুলো হলো, সেই জিনিসগুলো আমরা রক্ষা করতে পারিনি। এরা এখন নতুন করে, যেমন ধরেন এরা বিচার চাচ্ছে। কি বিচার চাচ্ছে? যে বিচারিক হত্যাকাণ্ড। জামাত ইসলাম বলতেছে বিচারিক, অর্থাৎ যে রাজাকার, যে স্বাধীনতা বিরোধী, যে হত্যাকারী, তাদের যে ফাঁসি দেওয়া হয়েছে, এটাকে তারা বলতেছে বিচারিক হত্যা। তো সুতরাং সবকিছু এটাকে আমরা সোজা ভাষায় বলতে পারি যে ফাজলামো। এই ফাজলামোটা শেষ হয়। বাংলাদেশের জাগ্রত জনগণ কিন্তু সবাই আছে, এবং আজকে আপনি গ্রামে গঞ্জে যান, তারা কিন্তু এক বাক্যে বলে যে এই জামাতরা, তারা বিচার চাচ্ছে গত ফ্যাসিস্ট সরকারে, তারা অনেক লোকে হত্যা করেছে, গুলি করেছে। তো জামাত ইসলামের বিচারটা চাচ্ছি না। আমি তো জামাত ইসলামের কোনো পুনর্বিচার চাই, কারণ তারা যে হত্যাগুলো করেছে এর কি ধারে কাছেও কি গত সরকার নির্যাতন ছিল? গ্রামে গঞ্জে মানুষকে দেখা মাত্র গুলি, মেয়েদের দেখা মাত্র ধরে নিয়ে গেছে, তো এটা তো জামাতরা করেছে, জামাতরা সঙ্গে ছিল, তো এটা অস্বীকার করবে কেন? এই জিনিসগুলা পরিষ্কার হওয়া উচিত। আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ঠিকভাবে যদি না হয়, তাহলে একতরফা হলে বেশি দিন টিকবে না। আমি নিশ্চয়তা দিয়ে আপনাকে বলতে পারি, তারা যদি জুলাইকে যদি উপরের দিকে নিতে চায়, কোন অবস্থাতেই আমাদের রক্তস্রাত যে আমাদের সংবিধান, এই সংবিধানের উপরে কোনোদিনই যেতে পারবে না। এখন যত কথাই তারা বলুক, নিতে দেব না এবং যেতে পারবে না, এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, মুক্তিযোদ্ধা হিসেবে, রণাঙ্গনের যোদ্ধা হিসেবে, সাব কমান্ডার, বীর প্রতীক। আপনি যা বললেন, আপনার কথার সঙ্গে আমাদের দ্বিমত করার কিছু নেই। শুধু বলবো ভালো থাকুন দর্শক, আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।